আব্বু, তোমার বন্ধুর ছেলেটা ওই খারস তন্ময় আমাকে খাটিয়ে মারছে। এমন ভাবে চললে তুমি তোমার মেয়ের হাড্ডি পাবে, প্রাণখানা আর পাবে না। কষ্ট করে পড়ালেখাটা ধরে রাখলে তো আর এত কাজ করা লাগতো না তোর। আর কি করবি বল? কপাল কপাল, সবই কপাল। আপুরে, তুইও এটা বলছিস? দেখ, জ্বর এখনো কমেনি, সব দোষ ওই তন্ময়ের। সারাক্ষণ শুধু তন্ময় তন্ময় কর তুই। তন্ময়ের নাম জানলে কি জ্বর কমবে তোর? কি বুঝলেন না তো? চলো শুরু থেকে শুরু করা যাক। সকাল 9টা, রোদ এখনো ঘুমাচ্ছে। তার বড় বোন মাহি, যে খুবই শান্ত এবং অত্যন্ত ভদ্র, বলতে গেলে রোদ মাহির কিছুই পায়নি। রোদ হচ্ছে অনেকটাই এক্সট্রোভার্ট, আর মাহি সে তো এক্সট্রোভার্টেরও কিছু তার মধ্যে নেই। রোদের সব পাকনামও মাহি সামলায়। মাহির এই সব কিছুই পছন্দ নয়, সে শান্ত থাকতেই পছন্দ করে, এবং তাই তো পরিবারের সকল সদস্যের প্রিয় হলো মাহি। আপাতত মাহি রোদকে ঘুম থেকে ডাকছে। রোদ, এই রোদ, রোদ, আজ তোর অ্যাডমিশন না, তাড়াতাড়ি ওঠ। মা যদি এখন এসে দেখে যায় যে তুই এখনো শুয়ে আছিস, তারপর তোর কি অবস্থা হবে তুই জানিস? মাহি চুপ থাকতো, আমার ভালো লাগছে না। সকাল সকাল কোথায় তুই একটু ঘুমাবি আর আমাকে ঘুমাতে দিবি, তা না করে মাথার কাছে এসে এইভাবে ডাকছিস। আমার কিন্তু তোর এইগুলো একদম সহ্য হচ্ছে না। মাহি যদিও রোদের থেকে বড়, কিন্তু রোদ মাহিকে নাম ধরেই ডাকে। আজ তোর অ্যাডমিশন না, আর যদি তুই না যাস তাহলে মা কি করবে তা তুই জানিস। পড়ে পড়ে ঘুমাচ্ছিস, তোর জন্য এবার আমাকেও বকা খেতে হবে। খেতে হবে না বোকা, আমি মায়ের সাথে কথা বলে নিব। অন্যদিকে ঘুম থেকে উঠেই ওয়াশরুমের দিকে চলে গেল এক সুঠামদেহীর অধিকারী পুরুষ। প্রতিদিন 10টা বাজে তার অফিস শুরু হয়। তার প্রতিদিনের শিডিউল ফিক্স থাকে, চাইলেও সেই ফিক্স শিডিউল কেউ ভাঙতে পারে না। ওয়াশরুম থেকে বের হতেই তার ম্যানেজারকে কল দিল। হ্যালো বস, বলুন। আজকে আমার বসুন্ধরা গ্রুপের সাথে মিটিং আছে তো। না, মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। এই মিটিংটা 12 তারিখে হবে। আচ্ছা, আর কোনো মিটিং থাকলে বলবে আমাকে। আচ্ছা বস। এই মেয়েকে নিয়ে আমি কি করব? না আমার কোনো কথা শুনি, না নিজের লাইফ নিয়ে সিরিয়াস। অদ্ভুত একটা মেয়ে। না আমার কোনো ধারা পেয়েছে, আর না আপন বড় বোনের কোনো ধারা পেয়েছে। আজ অ্যাডমিশন ছিল, আজও তুমি কেন গেলে না? ড্রয়িং রুমে সবার সামনে দাঁড়িয়েই এই কথাগুলো বলল সালেহা। সালেহা, তুমি এভাবে চিল্লিও না। আমি ওর একটা ব্যবস্থা করব। ও যেহেতু পড়াশোনা করতে চাচ্ছে না, কিছুদিন তাহলে পড়াশোনা বন্ধ থাকুক। আর ও আমার কোম্পানিতেও যাবে না। আমি ভাবছি, আমার এক বন্ধু আছে, তার নিজের কোম্পানি আছে, কিন্তু তার ছেলে কোম্পানি সামলায়। আমি ওর সাথে কথা বলে নিব। না বাবা, আমি যাব না, আমি তোমার সাথেই থাকবো। মা, তুমি আমার সাথেই থাকবে, কিন্তু প্রতিদিন কিছু ঘন্টা অফিসে যেতে হবে, এটাই, আর কিছুই না। আমি তোমার সাথে সব সময় থাকতে চাই বাবা, আমি ওখানে যেতে চাই না বাবা, প্লিজ বাবা। আমি কি সারাদিন এইখানে থাকি যে তুমি আমার সাথে সারাদিন থাকতে পারবে? তুমি যতক্ষণ অফিস করবে আমিও ততক্ষণ অফিস করি, তো আলটিমেটামলি আমি বাসায় থাকবো না, তখন তুমিও থাকবে না। বাবা, আর কোনো কথা নয়, আমি আমার বন্ধুর সাথে কথা বলে নিব, তারপর তোমাকে কোম্পানিতে নিয়ে যাব। তন্ময় আসার আগেই সবাই নিজের নিজের কেবিনে চলে গেল। তন্ময় যদি কেবিনের বাইরে একবার কাউকে অকারণে ঘোরাফেরা করতে দেখে, তাহলে তো খবর আছে সবার। তন্ময় অফিসে এসেই নিজের রুমে চলে গেল। একটু পর, স্যার, আজ আপনার তেমন কোনো মিটিং নেই, কিন্তু আজ বড় স্যারের বন্ধু আপনার সাথে দেখা করতে আসবেন, তার মেয়ের চাকরির ব্যাপারে কথা বলতে। বাবার কোন বন্ধু? এরশাদ আহমেদ, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর মালিক। কিছু একটা ভেবে তন্ময় ম্যানেজারের উদ্দেশ্যে, আচ্ছা, তুমি এখন এখান থেকে যাও, যখন দরকার পড়বে আমি ডেকে নিব। ওকে বস। এই বলে ম্যানেজার চলে গেল। কিছুক্ষণ পর তন্ময় তার বাবাকে ফোন দিল। হ্যালো বাবা। হ্যালো মাই সান, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তোমার থেকে একটা জিনিস জানতে ফোন দিয়েছি। হ্যাঁ বলো মাই সান, কি জানতে চাচ্ছ? এতদিন তো আমি ফোনও দিতে পারিনি ব্যস্ততার জন্য। বাবা, এরশাদ আঙ্কেল কি আজ তার মেয়ে নিয়ে আমাদের কোম্পানিতে আসবেন?
হ্যাঁ, কেন তোমাকে ম্যানেজার বলেনি? বলেছিল, কিন্তু আমি ভাবছি অন্য কথা। এরশাদ আঙ্কেলের এত বড় কোম্পানি থাকতে উনি আমাদের কোম্পানিতে কেন ওনার মেয়েকে চাকরি করাতে চান? আসলে উনি তো কোনো কোম্পানিতেই চাকরি করাতে চান না। তার মেয়ে মানে রোদ সবেমাত্র এইচএসসি পাশ করেছে। মেয়েটা পড়তে চায় না, তো তার বাবা চায় সে যেন পড়ে। তাই সে তার মেয়েকে পড়ালেখার মূল্য বোঝাতে চাকরি করাতে পাঠাচ্ছেন। আর ওর কোম্পানিতে চাকরি করলে রোদ কখনোই চাকরির আসল মর্ম বুঝবে না। তাই আমাকে বলেছিল যেন আমি তোকে বলে আমাদের কোম্পানিতে চাকরি দিই। ও, তাহলে এই ব্যাপার। যদিও আমি আমাদের কোম্পানিতে এরকম ইনসিনসিয়ার মানুষ রাখি না, তবে তোমার জন্য আমি একটু ভেবে দেখব। ভেবে দেখার কিছু নেই, ও বেশি দিন কাজ করবে না। জাস্ট ওকে বোঝানোর জন্য 4 থেকে 5 মাস, এর চেয়ে বেশি না। বাবা, তুমি তো জানো আমি অনেক শর্ট টেম্পার্ড মানুষ। উল্টাপাল্টা কিছু করলে আমার হাতে মার খেতে খেতে মরে যাবে। এই না, এমন কিছু করবে না তুমি। ও আমার ছোটবেলার বন্ধু। তোমার জন্য যাতে আমাদের বন্ধুত্বে কোনো দাগ না পড়ে, ওটা খেয়াল রেখো। আর দেখা দেখির কিছু নেই, ওকে কোম্পানিতে একটা চাকরি দিয়ে দিও তোমার সুবিধা অনুযায়ী। বাবা, আমি মজা করছিলাম, তুমি তো জানোই আমি কখনো মেয়েদের গায়ের উপর হাত তুলি না। আই নো মাই সন। ওকে, বাই বাবা। বাই। 11টা বাজে। গাড়িতে বসে বসে রোদ তার বাবাকে বোঝানোর চেষ্টা করছে যে সে চাকরি করবে না। বাবা, আমি করব না চাকরি, আমি ঘরেই থাকবো তোমার কাছে। না মা, এটা তো হবে না। তুমি চাকরিও করবে না, পড়ালেখাও করবে না, তাহলে তো হবে না। তুমি যদি দুইটাই না করো, তাহলে তোমার মা আর আমাকে ঘরে রাখবে না। তোমার মায়ের রাগ সম্পর্কে তো তোমার ধারণা আছে। বাবা না। আচ্ছা, তুমি কয়েক মাস আগে করো, দেখবে তোমার ঠিক ভালো লাগবে। রোদ আর উপায় না পেয়ে চুপ করে বসে রইল অফিস রুমে। হ্যালো আঙ্কেল। হ্যালো ইয়াং বয়, হাউ আর ইউ? আই এম ফাইন আঙ্কেল, হোয়াট অ্যাবাউট ইউ? আই এম অলসো ওয়েল অ্যান্ড হ্যাপি। বসুন আঙ্কেল। রোদ তখনও বসে বসে মোবাইল টিপছিল, তার সেদিকে কোনো খেয়াল নেই। রোদমা, হ্যালো বলো। রোদ মোবাইল থেকে মাথাটা একটু তুলে হ্যালো বলে, তারপর আবারও মাথা মোবাইলের দিকে নিয়ে যায়। হ্যালো। কিছু মনে করো না বাবা, ও এমনই। ওর এই স্বভাবের জন্যই আমি চাকরিটা করাতে চাচ্ছি। কোনো সমস্যা নেই আঙ্কেল। আসলে ও একটু বেশি চাইল্ডিশ। তা দেখতেই পারছি আঙ্কেল। হেসে হেসে কথাগুলো বলল তন্ময় আর এরশাদ। রোদ তখনও মোবাইলে ফোনে ব্যস্ত। রোদ, তুমি তাহলে থাকো এখানে, আমি যাচ্ছি। মোবাইলের দিকে তাকিয়ে রোদ বলল, ওকে বাবা, আল্লাহ হাফেজ। রোদের বাবা তন্ময়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। রোদের বাবা চলে যাওয়ার সাথে সাথে তন্ময় একটু উচ্চ স্বরেই বলল, হ্যালো ম্যাডাম। রোদ আবারও মোবাইলের দিকে তাকিয়ে। ইয়েস, বলুন। তন্ময় এবার রোদের থেকে রোদের মোবাইলটা হ্যাঁচকা টান দিয়ে নিয়ে নেয়। এটা অফিস, মিস রোদ। সরি, আর আমি তো ইম্পর্টেন্ট কাজ করছিলাম। গুরুত্বপূর্ণ কাজ সব বাসায় গিয়ে করবেন, এইখানে না। এইখানে শুধু অফিসের কাজ হবে, শুধুই অফিসের। আচ্ছা ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে। যেহেতু তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অতটা না, সেহেতু তুমি আমার পিএ হবে, মানি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ইজ দ্যাট ওকে? ওকে বস। ঠিক আছে, তাহলে এখন আমার জন্য কফি নিয়ে আসো। কিন্তু কফি বানানোর দায়িত্ব তো আমার না বস। এইখানে বসকে? আপনি। তো কার দায়িত্ব কি সেটাও আমি বলবো, তাই না? ইয়েস বস। তো এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও ফার্স্ট। যাচ্ছি বস। এই বলেই রোদ কফি বানাতে চলে গেল। রোদ তেমন একটা কিচেনে যায় না বললেই চলে, কিন্তু অ্যাট লাস্ট কফি বানাতে পারে ও। এই নিন আপনার কফি। এই বলে রোদ কফিটা জোরে আওয়াজ করেই টেবিলে রাখে। তন্ময় মাথা তুলে তাকায়। তুমি এত জোরে কেন কফির মগটা রেখেছো এখানে? এটা একটা অফিস, তোমাকে বুঝতে হবে মিস রোদ। সরি বস, আমি আসলে খেয়াল করিনি। ইটস ওকে, বাট নেক্সট টাইম থেকে খেয়াল রাখবে যাতে এরকম কোনো কিছু না হয়।
ওকে বস। আচ্ছা ঠিক আছে, এখন যাও। ম্যানেজারকে বলো যে তোমাকে তোমার কেবিন যাতে দেখিয়ে দেয়, এবং আমাদের নেক্সট যে কোম্পানিটির সাথে ইনভেস্টমেন্টের কথা চলছে সেই ফাইলগুলো যাতে তোমাকে দেয় সেটা বলো। ওকে বস, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে রোদ কেবিন থেকে বের হয়ে গেল। বের হয়ে সোজা হাঁটা ধরল ম্যানেজারের কেবিনের উদ্দেশ্যে। ম্যানেজারের কাছে যাওয়ার পর, হ্যালো, আপনি কি ম্যানেজার? জি, আমি ম্যানেজার। আমার নাম মকবুল। আপনি আমাকে মকবুল বলে ডাকতে পারেন। ঠিক আছে মকবুল সাহেব। আচ্ছা, আমাকে ওই ফাইলগুলো দেন তো, যেগুলো বস আমাকে দিতে বলেছে, আর আমাকে আমার কেবিনটা দেখিয়ে দিন। অবশ্যই মিস রোদ, আপনি আমার পিছনে পিছনে আসুন। আচ্ছা ঠিক আছে। এই বলে ম্যানেজার হাঁটা শুরু করলো। তার পেছনে রোদও হাঁটতে থাকলো। ম্যানেজার একটি রুমের সামনে এসে দাঁড়ালো। তারপর রোদকে বলল, মিস রোদ, এই যে আপনার কেবিন। আমি এখন আসছি। আপনার ফাইলগুলো আমি পিয়নকে দিয়ে পাঠিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মকবুল সাহেব, ধন্যবাদ আপনাকে। আমি আসছি তাহলে। এই বলে ম্যানেজার বেরিয়ে পড়লেন। রোদ নিজের কেবিনটা ঘুরে দেখলো, বেশ ভালোই। ওর বসার জন্য টেবিলে আছে চেয়ার, আছে ল্যাপটপ, তারপর ফাইল রাখার জন্য ক্যাবিনেটও আছে। একটু পরেই, ম্যাম আসবো? জি আসুন। এই যে ম্যাম, নিন এর ফাইলগুলো। ম্যানেজার সাহেবের এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। রেখে দিন এগুলো টেবিলে, আর আপনাকে ধন্যবাদ। আচ্ছা তাহলে আমি এখন যাই। ঠিক আছে, তাহলে আপনি যান। আর একটা কথা বলুন তো, জি বলুন। আপনাদের বসটা এরকম রাগী কেন? কি আর বলবো ম্যাম, উনি সব সময় এরকম থাকেন। আমরা তো ভেবেছিলাম শুধু আমাদের সাথে এরকম থাকেন, কিন্তু এখন তো দেখছি উল্টো। আপনি তো ওনার বাবার বন্ধুর মেয়ে হয়েও কথা শুনছেন, আবার ওনার ঝাড়িও খাচ্ছেন। দুঃখের কথা আর কি বলবো, তা তো খাচ্ছি। আচ্ছা ম্যাম, আমি এখন যাই, না হলে আবার ঝাড়ি দেওয়া শুরু করবে। আপনার কিছু লাগলে আমাকে অবশ্যই বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন যান। রোদ এখন ভাবছে কিভাবে এতগুলো ফাইল বসে বসে রেডি করবে ও। এমনিতেই ওর এক জায়গায় বসে থাকতে ভালোই লাগে না, তার উপরে আবার এতগুলো ফাইল, এতগুলো কাজ কিভাবে সম্পন্ন করবে সেটাই ভাবছে ও। আগে তো শুধু একটু পড়াশোনাই করতে হতো, এখন তো দেখে পড়াশোনার সাথে সাথে কাজও করতে হবে। কেন রোদ, কেন এত কিসের তেল ছিল তোর যে চাকরি করতে এসে গেছিস? এমনি চাকরি করতে তুই তো আসিসনি, তোকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এখন তো তোকেই করতে হবে এগুলো। নিজে নিজেই কথাগুলো আওড়ালো রোদ। একটু পরেই পিয়ন আবারও আসলো। ম্যাম, স্যার আপনাকে ডাকছে। আবার? আচ্ছা আমি আসছি। রোদ তাড়াহুড়ো করেই ফাইলের কয়েকটা কমপ্লিট করে তন্ময়ের কেবিনের উদ্দেশ্যে হাঁটা ধরল। বস আসবো? কাম ইন। বস ডেকেছিলেন আমায়? জি মিস রোদ, আপনার ফাইলগুলো হয়েছে? কি হয়েছে? দিন তাহলে। আসলে বস, সবগুলোই হয়েছে, শুধু একটা ছাড়া। ওই একটা কেন হয়নি? আসলে বস, আজকে প্রথম দিন তো, তাই একটু দেরি হচ্ছে। কালকে থেকে ঠিক করব। যেগুলো হয়েছে সেগুলো এখন দিন আমাকে ফার্স্ট। রোদ ফাইলগুলো এগিয়ে দিল তন্ময়ের কাছে। তন্ময় ফাইলগুলো দেখতে থাকলো। মোটামুটি ভালোই করেছে, যেখানে একটু ভুল ছিল সেখানে সংশোধন করে দিল তন্ময়। ঠিক আছে, তবে আরও ঠিক হওয়া চাই। একটু প্রফেশনালিজম মেনটেন করবেন মিস রোদ। আমি কাজের ক্ষেত্রে কোনো ভুল গ্রহণ করি না। আমার কাজ পারফেক্ট হওয়া চাই, একেবারে পারফেক্ট। গট ইট? ইয়েস বস, গট ইট। তাহলে যান এখন। আর যেই ফাইলটা হয়নি সেই ফাইলটা রেডি করে আনুন। আমি কিন্তু আজকের মধ্যেই ফাইলটা চাই, বুঝেছেন? ইয়েস বস, গট ইট। জি বস, আমি আজকের মধ্যেই ফাইলটা রেডি করে আনবো। এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। রোদ তড়িঘড়ি করে চলে গেল তন্ময়ের কেবিন থেকে। এত কাজের চাপ একলা মেয়েটা কিভাবে চিনবে আল্লাহ মাবুদি জানে। রোদ নিজেই কেবিনে চলে আসলো। সবগুলো ফাইল এক সাইডে রেখে দিল। যে ফাইলটা এখনো রেডি হয়নি সেই ফাইলটাই রেডি করতে নিল। অন্যদিকে
পাপা কি প্রিন্সেস? মিস রোদ, আপনাকে তো আমি নাচিয়েই ছাড়বো। এত আরামে দিন কাটিয়েছেন, এখন তো একটু কষ্ট করতেই হবে। আফটার অল আপনি তন্ময় চৌধুরীর কোম্পানিতে এসেছেন, একটু তো আপনার খাটনি করতেই হবে। এই বলে একটু ক্রূর হাসলো তন্ময়। আসলেই একদিনে এতগুলো ফাইল কেউই কমপ্লিট করতে দেয় না, বিশেষ করে যারা নতুন তাদেরকে তো একদমই দেওয়া হয় না। কিন্তু রোদের এই অবস্থা থেকে রোদকে এতগুলো ফাইল একদিনে দিয়ে দিয়েছে ও। রোদকে সাহায্য করার নতুন ধান্দায় বসেছে তন্ময়। সে খুব ভালো করে জানে এতগুলো ফাইল একদিনে করা খুবই কষ্টের। সন্ধ্যা প্রায় 6টা, 5:30টায় অফিস আওয়ার শেষ হয়, কিন্তু রোদ এখনও অফিস থেকে বের হতেই পারেনি। তার অন্যতম কারণ তন্ময় চৌধুরী, কারণ তিনি তো এতগুলো ফাইল রোদকে ধরিয়ে দিয়েছে। আল্লাহ মাবুদ জানে কোন অশুভ প্রহরে আমি এই অফিসে পা রেখেছিলাম। কোনো অশুভ প্রহরে তুমি এই অফিসে পা দাওনি। আসলে যারা কাজ করতে অভ্যস্ত নয়, এক কথা বলতে যারা অলস, তাদের প্রথমে কাজ করতে এরকমই লাগে। আস্তে আস্তে যখন কাজ করতে অভ্যাস হয়ে যায় তখন সব ঠিক লাগে। এখন তোমার একটু বেঠিক লাগতে পারে সবকিছু, কারণ ওই যে বললাম যারা অলস তাদের একটু একটু ওরকম লাগে। ও তাই বুঝি? কিছু বললে? না না, কিছু বলিনি বস। এই তো আমার ফাইলটা হয়ে গেছে, এই নিন ধরুন। তন্ময় ফাইলটা হাতে নিল, পুরো ফাইলটা খুলে দেখতে থাকলো। একটা একটা পৃষ্ঠা করে ভালোভাবে পরখ করে নিল, সব দিকে নিয়েছে যে ঠিক আছে কিনা। সব ঠিকই আছে বলতে গেলে প্রথম দিন যে এত ভালো ফাইল কেউ বানাতে পারবে তা একটু অবিশ্বাস্যই। তন্ময় মনে মনে ভাবলো, মেয়েটা দুষ্টু এবং অলস হলেও কাজের বেলায় একেবারেই পাকা। তার কাজ দেখে তন্ময় ইমপ্রেস হলো বটে। আই লাইক ইউর ওয়ার্ক, আই অলসো লাইক ইউর ডেডিকেশন। এইভাবে কাজ করতে থাকো, একদিন দেখবে অলসতা কাটিয়ে উঠতে পারবে। এবং এইসব দুষ্টামি ছেড়ে দাও। ইউ আর নো লঙ্গার এ কিড, সো বি অ্যাক্ট লাইক অ্যাডাল্ট। আর আজকের জন্য কাজ শেষ, এখন তুমি বাসায় যেতে পারো। ওকে বস। এই বলে রোদ ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। পেছনে তন্ময়ও আসছিল। ওরও যাওয়ার সময় আগে হয়ে গিয়েছিল, কিন্তু রোদকে একা ফেলে যেতে চাচ্ছিল না ও। দুইজনেই লিফটে উঠে গেল, তারপর অফিসের বাইরে চলে গেল। পুরো দিন কাজ করার পর এখন রোদ বাসায় এসে বিশ্রাম নেবে। ঠিক সেই সময় তন্ময়ের মেসেজ আসে। মিস রোদ, আগামীকাল আপনি একটি প্রতিবেদন তৈরি করবেন বসুন্ধরা গ্রুপকে নিয়ে। ওদের সাথে আমাদের নেক্সট ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে, তো সুন্দর করে এবং প্রফেশনালিজম মেনটেন করে প্রতিবেদনটি তৈরি করবে। আর এই প্রতিবেদনটা আমাদের কোম্পানিকেই ঘিরে হবে। স্পষ্ট করে ভাষাগুলো লিখবে যেন সবাই বুঝতে পারে এবং আমাদের কোম্পানিটা নিয়ে তাদের একটি যেন ধারণা হয়। গট ইট? ইয়েস বস, গট ইট। ও হ্যাঁ, আরেকটা কথা, তুমি কিন্তু আগামীকাল প্রেজেন্টেশনটা দিবে, তো সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবে। বুঝতে পেরেছো? জি বস, বুঝতে পেরেছি। আর কালকে আমার সব শিডিউল ফিক্সড করে রাখবে। আর আমি যে কোম্পানিতেই মিটিং করতে যাব সেই কোম্পানিতেই তোমাকে আমার সাথে যেতে হবে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। গুড। আর সময় মতো চলে আসবে, আমার একেবারে লেট করা পছন্দ না। এখন তাহলে রাখি, সব কাজ করে রাখবে। ঠিক আছে বস। রোদ কিছুক্ষণ আগেই এসেছিল, ফ্রেশ হয়ে খাটে বসেছিল। ঠিক তখনই তন্ময় কল করে চলে আসে। মনে করছিল একটু রেস্ট নেবে, কিন্তু তাও তো হলো না। তোর কপালে কি শান্তি জুটবে না রোদ? হে আল্লাহ, কেন কেন আমার সাথে এগুলো হয়? কি এমন করেছিলাম আমি? আকাশের দিকে তাকিয়ে রোদ এই কথাটা বলল। কি রে রোদ, কি হয়েছে? আকাশের দিকে তাকিয়ে কি বলছিস? কিচ্ছু না। আচ্ছা, তুই এত কিছু কিভাবে করিস মাহি? আমি কেন পারি না? আরে ভাই, আমার দ্বারা এগুলো হবে না। এতগুলো কাজ আমাকে ধরিয়ে দিয়েছে, তাও আবার আজকে রাতের মধ্যে এগুলো কমপ্লিট করতে হবে। আবার কালকে ওনার সাথে সব জায়গায় যেতে হবে। কিরে ভাই, আমি তো মানুষ নাকি? রোদ, বড় বড় শ্বাস নে, শান্ত হ, দেখবি সব ঠিক হয়ে যাবে। মন দিয়ে একটু কাজ কর। তুই যেহেতু পড়ালেখা করছিস না এখন, আপাতত তোকে এটাই করতে হবে। কিছুদিন পর দেখবি সব নর্মাল হয়ে গেছে।
তারপর তুই যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাস। এখন আপাতত এগুলোই কর, না হলে মা অনেক বকবে, পারলে তোকে ঘর থেকেই বের করে দিবে। এই মায়ের জন্যই তো আমাকে এগুলো করতে হচ্ছে, না হলে আমি জীবনে এগুলো করতাম না। এই বজ্জাত বস আমাকে দিয়ে কত কিছু করাচ্ছে। প্রথম দিন কেউ এতগুলো ফাইল একজন ইন্টার্নকে দেয়, আমাকে দিয়েছে। এতগুলো ফাইল আমি একদিনে একলা করেছি। আবার বাসায় এসে ভাবছিলাম একটু রেস্ট নিব, তাও আবার কপালে জুটলো না। এখন বলছে আবার প্রতিবেদন রেডি করতে। আচ্ছা বাবা থাম, একটু পরে না হয় কাজগুলো শুরু করি, এখন একটু বসে বিশ্রাম কর। আচ্ছা, এত কিছুর মাঝখানে তো এটাই জিজ্ঞেস করা হলো না যে ভাইয়া কেমন আছে। তোর ভাইয়া ভালো আছে। আর একটা কথা, কি কথা? তন্ময় ভাইয়া আর তানভীর ওরা কাজিন। তানভীর তন্ময় থেকে বড়, ওরা জয়েন্ট ফ্যামিলিই থাকে। তন্ময় ভাইয়া আর তানভীরের আলাদা আলাদা কোম্পানি আছে, যদিও তারা জয়েন্ট ফ্যামিলি একসাথেই থাকে। বাবা কি এর ব্যাপারে জানে? বাবা জানে। তানভীর সামনের সপ্তাহে আমাদের ঘরে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। ওরা পুরো পরিবার আসবে, কিন্তু আমি একটা বিষয় নিয়ে চিন্তিত। মা কি আমাদের এই সম্পর্ক মেনে নিবে? আরে তুই চিন্তা করিস না, মা ঠিক মেনে নিবে। বাবা দেখবি ঠিকই মাকে রাজি করিয়ে নিবে, আমার বিশ্বাস। তাই যেন হয়। সকাল সকাল রোদ রেডি হয়ে নিচ্ছে অফিস যাওয়ার জন্য। পরনে তার শার্ট আর ফর্মাল প্যান্ট। ফর্মাল লুক নিয়ে যাচ্ছে সে। সব কিছুই প্রফেশনাল হতে হবে, কারণ তার বস তাকে বলে দিয়েছে তার প্রফেশনালিজম ছাড়া চলবে না। কালকে রাতে প্রায় 3টার দিকে সে সব কাজ শেষ করে তারপর ঘুমাতে যায়। তারপর আবারও সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যেতে হচ্ছে তাকে। ওর যেন এখন নিজেকে রোলার কোস্টার মনে হচ্ছে। একবার এদিকে তো আরেকবার ওইদিকে যেতে হচ্ছে। আবার তার বস তাকে বলেই দিয়েছে যেন লেট না হয়। কোনো মতে নাকামুখে খেয়ে দিয়ে রোদ অফিসে চলে যায়। অফিসে আসতেই পিয়নকে দিয়ে তন্ময় রোদকে ডেকে পাঠায়। দরজা নক করে রোদ বলে, আসবো বস? হ্যাঁ আসো। বস আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, প্রতিবেদন রেডি তো? আর প্রেজেন্টেশন রেডি করেছো? প্রস্তুত তো সব কিছুর জন্য? জি বস, সবকিছুর জন্য প্রস্তুত। প্রতিবেদন রেডি করে ফেলেছি, প্রেজেন্টেশনেরও স্ক্রিপ্ট রেডি করে ফেলেছি। অল সেট বস। গুড। এখন তাহলে যাও, কনফারেন্স রুমে গিয়ে বসো এক্ষুনি। সব বোর্ড মেম্বার ইনভেস্টর আসবে। ওকে বস। এই বলে রোদ কেবিন ত্যাগ করলো। তারপর কনফারেন্স রুমে চলে গেল। আর সকল বোর্ড মেম্বার সেখানেই উপস্থিত। একটু পর ইনভেস্টররা চলে আসলো, তন্ময়ও উপস্থিত হলো। একটু পরেই প্রেজেন্টেশন শুরু করলো রোদ। একটা একটা করে সকল বিষয় রোদ তুলে ধরলো। কোম্পানির যাবতীয় সকল বিষয়ে রোদ বর্ণনা করলো। যতটুকু একটা প্রেজেন্টেশনে থাকা দরকার ততটুকু সে বর্ণনা করলো। উপস্থিত সবারই মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হলো রোদ। রোদের বর্ণনা শেষে সবাই হাতে তালি দিল এবং অ্যাপ্রিসিয়েটও করলো। তন্ময় ও বেশ খুশি রোদের এই প্রেজেন্টেশন দেখে। আমরা এই উপযুক্তিতে ইনভেস্ট করতে রাজি। যেভাবে বলা হয়েছে এই প্রযুক্তি সম্পর্কে সেভাবেই যদি এটা তৈরি করা হয় তাহলে বাজারে এটার মূল্য অনেক হবে। আমাদের এই কনসেপ্টটা পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। তাহলে 2-1 দিনের ভিতরেই স্ট্যাম্প পেপারটা আপনাদের কোম্পানিতে পাঠানো হবে। আপনারা সাইন করে দিবেন, তাহলে এই কন্ট্রাক্টটা হয়ে যাবে। তাহলে এই ডিলটা ফাইনাল করছি। জি করুন। দুপুর 12টা। রোদ আর তন্ময় গাড়িতে বসে খান গ্রুপের উদ্দেশ্যে রওনা হলো। সেখানে তন্ময় আর একটা মিটিং আছে। তোমার প্রেজেন্টেশনটা ভালো ছিল, গুড জব। থ্যাংক ইউ বস। গাড়িতে আর কোনো কথা হলো না, দুজনেই চুপ ছিল। তারপর কোম্পানির সামনে এসে ড্রাইভার গাড়ি থামালো। রোদ আর তন্ময় দুজনেই গাড়ি থেকে নেমে পড়ল। দুজনেই হাঁটা ধরল কোম্পানির ভেতরে ঢোকার উদ্দেশ্যে। ভেতরে ঢোকার পরে রিসেপশনিস্ট তাদের কনফারেন্স রুম দেখিয়ে দিল। হ্যালো স্যার, আপনি তন্ময় চৌধুরী তাই তো? জি জি, আজকের মিটিংটি একেবারেই টপ ফ্লোরে কনফারেন্স রুমে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ টু। এই বলে তন্ময় লিফটের দিকে এগিয়ে গেল। পিছনে পিছনে রোদও গেল। রোদের হাতে ফাইল। লিফট থামলো একেবারে টপ ফ্লোরে গিয়ে। হ্যালো মিস্টার তন্ময়, হ্যাভ এ সিট।
হ্যালো মিস্টার আফজাল খান, থ্যাংক ইউ। হ্যালো ইয়াং লেডি। হ্যালো মিস্টার খান। তন্ময়ের পাশে রোদ বসে গেল। তারপর তাদের মিটিং প্রায় আধা ঘন্টা চলল। মিটিং শেষে আফজাল খানকে বিদায় দিয়ে খান গ্রুপ থেকে বেরিয়ে পড়ল দুজন। উদ্দেশ্য আবারও অফিস যাওয়া। রোদ মনে মনে ভাবছে, এই কোন মুসিবতে পড়লাম, একবার এই দিকে গেলে তো আরেকবার ওই দিকে যেতে হয়। আল্লাহ মাবুদ জানে আমি এখান থেকে কখন বের হব। যখন আমি চাবো। আপনি কি মনের কথাও পড়ে ফেলেন নাকি? ঠিক তা না, তবে আমি অলস মানুষের মনের ভাব বুঝতে পারি। এই বলে একটু তাচ্ছিল্য হাসলো তন্ময়। দুজনই অফিসে এসে পৌঁছালো। পৌঁছাতেই রোদ নিজের কেবিনে চলে গেল। চেয়ারে গা এলি দিয়ে বসে পড়ল রোদ। তার কিছুই ভালো লাগছে না, দুনিয়াদারি ঝাপসা লাগছে ওর কাছে। কিছুক্ষণ পরে, ম্যাম আসতে পারি? হ্যাঁ আসো। আবার কোনো কাজ পাঠিয়েছে নাকি আমার বস? আমার ভালো লাগছে না, আমি আর করব না, তুমি বলে দাও ওনাকে। আপনি যা ভাবছেন তা নয় ম্যাম, স্যার আপনার জন্য খাবার পাঠিয়েছেন। আপনি দুপুর থেকে কিছু খাননি, তাই স্যার আমাকে বলেছেন যেন আপনাকে খাবার দিয়ে আসি। এই শুনে রোদের মন কিছুটা ভালো হলো, কিন্তু এখন সে ক্লান্ত। আচ্ছা খাবারগুলো এখানে রেখে দাও, আর তোমার স্যারকে থ্যাংক ইউ বলিও, আর তোমাকেও থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম, আমি তাহলে এখন আসি। এই বলে পিয়নটা চলে গেল। রোদ মজা করে সব খাবার খেয়ে নিল। এমনি অতটা খাওয়া দাওয়া করে না রোদ, তাই তো এত হ্যাংলা পাতলা। তবে আজ সব খাবার খেলো। অনেক খিদে পেয়েছে বলে পুরো দিন কিচ্ছু খায়নি ও। সেই সকাল থেকে শুধু কাজই করে যাচ্ছে। সকালে নাকে মুখে কিছু একটা খেয়ে এসেছিল বাসা থেকে, তারপর তো আর কিছুই খেতে পারেনি। এখন খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে রোদ বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে নিল। তারপর অফিস থেকে বের হয়ে গেল। বের হতেই দেখলো তন্ময়ও তার পাশে দাঁড়িয়ে রয়েছে। বাসায় যাচ্ছ নাকি? তো আর কোথায় যাব? আর কোথাও কে যাওয়ার জায়গা আছে নাকি? এতক্ষণ মানুষ কাজ করে তো আর বিয়ে বাড়িতে যাবে না, বাসায় যাবে। আচ্ছা তুমি কি সোজা কথার সোজা উত্তর দিতে পারো না? সোজা কথা সোজার উত্তর মানুষকে দেওয়া যায়, বাঁকা মানুষকে না। রোদ এই 2-3 দিনে যা কাজ করেছে তাতে এতটা রাগ হওয়া স্বাভাবিক। তন্ময় আর কিছু বলতে পারল না, কারণ বলার আগেই রোদের কাজ চলে আসবে। রোদ সেখানে উঠে পড়ল, তারপর চলে গেল ও। আমি কি একটু বেশি করে ফেললাম? অতটাও করা উচিত ছিল না আমার। কিন্তু ম্যাডাম, আপনাকে একটু সোজা করার জন্য তো এগুলো করতেই হতো। যাই হোক, আর কিছুদিন পর আপনার রাগ ভেঙে যাবে আশা করছি। মনে মনে বলল তন্ময়। তারপর তন্ময়েরও গাড়ি চলে আসলো, সেও বাসায় চলে গেল। তন্ময়, এসেছিস বাবা? হাত মুখ ধুয়ে খেতে চলে আয় তাড়াতাড়ি। আচ্ছা মা, আসছি। মালিহা চৌধুরী তন্ময়ের মা। তন্ময় সোজা শাওয়ার করতে চলে গেল। সে প্রতিদিনই এই কাজটা করে, 2 বেলা করে গোসল করে, না হলে তার অনেক অস্বস্তি হয়। আজকে কি অফিসে বেশি কাজ ছিল? আজকে অফিসে অনেক কাজ ছিল, অনেক মানে অনেক। রোদ তো প্রায় পাগলই হয়ে গিয়েছিল, যাওয়ার সময় তো অনেক রেগে গিয়েছিল। কেন যে মেয়েটাকে তুই এত কাজ করাচ্ছিস? মেয়েটাকে আবার রাগিয়েও দিয়েছিস। কেন যে এগুলো করিস তন্ময়? ওর জন্য দেখি তোমার অনেক মায়া হচ্ছে। মায়া তো হবেই। কি সুন্দর একটা মেয়ে, কি ফুটফুটে, যেমন তার চেহারা তেমন তার চলন বলন, কি সুন্দর। মায়া হবে না কেন? আচ্ছা তুমি কি আমার মা নাকি ওর মা, বলো তো মা? ধুর পাগল, ফাজলামে বন্ধ করবি। আচ্ছা শোন, আগামী শুক্রবার তো তানভীর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। আর জানিস মেয়েটা কে? মাহি। আর কি? সেটা আবার না জানার কি আছে? ছোটবেলা থেকে তো পাগলের মতো মাহির পিছনে ছুটে বেড়াতো তানভীর ভাইয়া। সেটা আবার আমি জানবো না এমন কি হইতে পারে? তোমরা যেগুলো জানো না আমি সেগুলোও জানি। আর এই সামান্য বিষয় তো পাড়া প্রতিবেশীও জানে, আর আমি জানবো না? কি যে বলো মা। জানি যখন তখন তো ভালোই। তোর বাবা কালকেই আসবেন বিশেষ করে তানভীরের বিয়ের জন্য। ঠিক আছে, এখন আমার কি করার? আমি কিন্তু কোনো বাহানা চাই না, তোকেও যেতে হবে তোর একমাত্র বড় ভাইয়ের বিয়ে। তুই না গেলে অনেক খারাপ হয়ে যাবে কিন্তু, আমি বলে দিলাম। আচ্ছা বাবা, যাব, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি ঠিক টাইমেই চলে যাব। এখন যেভাবে কথাটা বলছিস এভাবেই যেন তোর মাথায় কথাটা থাকে।
কথার যদি তুই খেলাপ করিস তন্ময়, তোকে যে আমি কি করব তুই দেখে নিস। আরে চিল মা, আমি আসবো তো বললাম না। আচ্ছা এখন আমি যাই, অনেক টায়ার্ড লাগছে। এই বলে তন্ময় চলে গেল তার রুমে। মালিহা চৌধুরী একজন বিশিষ্ট লয়ার। ঢাকায় তার অনেক নাম সুনাম আছে। তিনি যে কেস লড়েছেন সেই কেস নিঘাত তিনি জয়ী হয়ে এসেছেন। আজকেও রোদকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে যেতে হয়েছে। তার সকালে উঠতে একদমই ভালো লাগে না, তারপরও এখন তাকে প্রতিদিন সকালে উঠতে হয়। মিস রোদ, আজকে বসের মিটিং রওশন গ্রুপের সাথে, তাই ওইটার ফাইল কি আপনি রেডি করেছেন? জি, ওটার ফাইল রেডি, তারপরও আমি আবার চেক করে রাখবো। ঠিক আছে মিস রোদ। রোদ আর সেখানে দাঁড়ালো না, নিজের কেবিনে চলে গেল। ম্যাম, আপনাকে স্যার ডাকছে। আচ্ছা আমি আসছি। কিছুক্ষণ পরেই পিয়ন যাবার পরপরই রোদ তন্ময়ের কেবিনে চলে যায়। বস, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, ফাইলগুলো রেডি তো? জি বস, ফাইলগুলো রেডি। রোদ খেয়াল করলো তন্ময়ের সামনের চেয়ারে আরেকটা মেয়ে বসে আছে। তন্ময়, তুমি সারাদিন কাজ কাজ আর কাজ করে থাকো, এখন এগুলো একটু ছাড়ো তন্ময়, চলো কোথাও যাই। হ্যাঁ চলো। এখন তো যেতে পারবো না, আমার একটা মিটিং আছে। তোমার প্রতিদিনই মিটিং থাকে, আজকে আমি আর কোনো বাহানা শুনবো না, এখন তোমাকে যেতেই হবে আমার সাথে। আচ্ছা চলো, তবে 12টা বাজার আগেই ফিরে আসতে হবে, কারণ আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। আচ্ছা বস, তাহলে আমি এখন আসি। আমার শিডিউলটা একদম ফিক্স করে রাখবে, যেন 1 মিনিটও আগে পিছে না হয়, ঠিক আছে? ওকে বস। রোদ সেখান থেকে বের হয়ে গেল, তারপর নিজের কেবিনে চলে গেল। আমাকে এতগুলো কাজ ধরিয়ে দিয়ে নিজের গার্লফ্রেন্ডের সাথে চলে গেল। বেটা হারে বজ্জাত, কি লেভেলের শয়তান বেটা! উফ, আমাকে জ্বালিয়ে খেলো শয়তান। আল্লাহ, এর চেয়ে তো আমি যদি পড়ালেখা করতাম তাও ভালো হতো। কোন মুসিবতে এসে পড়লাম আমি, আল্লাহ বাঁচাও আমায়। টাইমের ব্যাপারে একেবারে স্ট্রিক্ট তন্ময়। 12টাই বলেছিল তো 12টাতেই এসে পৌঁছেছে তন্ময়। রোদও দাঁড়িয়েছিল অফিসের বাইরে, কারণ তন্ময় আসার সাথে সাথে 1 মিনিটও ওয়েস্ট করা যাবে না, কারণ মিটিংটা 12টা 30-এ শুরু হবে। আজকে ড্রাইভার আসেনি, তাই তন্ময় ড্রাইভ করছে। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। রোদের উদ্দেশ্যে এই কথাটা বলল। রোদ পিছনের সিটে বসতে যাবে, তখনই তন্ময় আবারও বলল, আমাকে দেখতে কি ড্রাইভার লাগে? সামনে এসে বসো। তারপর আবার রোদ সামনে এসে বসে। গাড়িতে কেউই কিছু বলছে না, কিন্তু তন্ময় একটু পরপর রোদের দিকে আর চোখে তাকায়, কিন্তু ওটা বুঝতে পারে না রোদ। প্রায় 20 মিনিট পর রওশন গ্রুপে এসে পৌঁছায় তন্ময়রা। দুজনে গাড়ি থেকে নেমে পড়ল। মিটিং শেষ করেই দুজনে আবারও গাড়িতে উঠে পড়ল। কিছুক্ষণ পর রোদ তন্ময়ের উদ্দেশ্যে বলল, বস, আমার শরীরটা একটু খারাপ, আমি এখন বাসায় যেতে চাই। আমি চলে যাই আজকে প্লিজ। কেন, কি হয়েছে তোমার? আজকে যাওয়া যাবে না, আজকে অফিসে কাজ আছে। রোদ বাড়াবাড়ি করতে চাইল না, মুখখানি চুপসে আস্তে করে শুধু উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। রোদ আর কিছুই বলল না। অফিসে পৌঁছানোর পর আবারও কাজ শুরু করে দিল রোদ। তার শরীর আসলেই খারাপ, কিন্তু এটা কে বোঝাবে তন্ময়কে? পুরো দিন রোদ কাজ করলো, তারপর বাসার জন্য রওনা হলো। আগামীকাল শুক্রবার, মাহির জন্য কালকে পাত্রপক্ষ আসবে। যদিও এটা অ্যারেঞ্জ ম্যারেজ না, তাদের ভালোবাসা প্রায় 4 বছরেরও বেশি, কিন্তু তারপরও পারিবারিকভাবে তো কথা বলতেই হয়। সে কথা বলতেই কালকে তানভীরের ফুল ফ্যামিলি আসবে। রোদও এক্সাইটেড ছিল কালকের জন্য, কিন্তু রোদ অসুস্থ হয়ে পড়ে প্রচণ্ডভাবে। আজ দিনটা খুব ফুরফুরে, কিন্তু রোদের মন একটুও ফুরফুরে না, কারণ একটাই, সে অসুস্থ। কালকে সে তন্ময়কে বারবার বলেছে যেন তাকে ছুটি দিয়ে দেয়, সে যাতে বাসায় যেতে পারে, কিন্তু তন্ময় তা করেনি। আজ মাহিকে পাত্রপক্ষ মানে মাহির বয়ফ্রেন্ড বাড়ির লোকরা দেখতে আসবে, তাকে দেখতে আর পারিবারিকভাবে বিয়ের দিনক্ষণ ঠিক করতে। রোদ, তোর কি বেশি খারাপ লাগছে? তুই কি উঠতে পারবি না? নাস্তাটা করে নে, নাস্তা খাওয়ার পর আর কিছু করতে পারবো না, প্লিজ ওঠ।
নাস্তার ট্রে হাতে নিয়ে মাহি এই কথাগুলো বলল রোদের উদ্দেশ্যে। রোদ খুবই অসুস্থ, 105 ডিগ্রি জ্বর, কিছুই ভালো লাগছে না ওর। ভালো লাগবেই বা কিভাবে? এতদিন একটানা কাজ করে গিয়েছে, খাওয়া নেই দাওয়া নেই, এইরকমভাবে চলতে থাকলে তো অবশ্যই জ্বর সর্দি কাশি সবই তো একসাথে লাগার কথা। আচ্ছা দে। অবশেষে মাহির অনেক জোরাজুরিতে রোদ উঠে বসলো। রোদ ওঠার পর মাহির রোদকে খাওয়াতে লাগলো। এই এক প্রকার প্রায় জোর করেই খাওয়াচ্ছে মাহির রোদকে। জ্বরের মুখে মানুষের কিছুই ভালো লাগে না, তাই রোদেরও খেতে ইচ্ছা করছে না। মাহির রোদকে খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দিয়েছে। মাহির আজকে যেহেতু বয়ফ্রেন্ড, মানে এক কথায় পাত্রপক্ষ দেখতে আসবে, তাই সে রেডি হতে চলে গেল। তার খুবই খারাপ লাগছে রোদের এই অবস্থা দেখে, কিন্তু এখন তো আর কিচ্ছু করার নেই। ওরা তো আজকে আসবে বলেছে, এখন ওদেরকে মানা করলেও খারাপ দেখা যায়। দুপুর 1টা, মাহির হবু শ্বশুর বাড়ির সবাই উপস্থিত। সবার সাথে মাহির বাবা মা কুশল বিনিময় করে নিল। তন্ময় এসেছে ওদের সাথে। তন্ময় না আসলে তো তন্ময়ের মা তাকে মেরেই ফেলতো মনে হয় আজকে। তাই আজকে মায়ের খাতিরে এসেছে। আবার শুধু যে মায়ের খাতিরে এসেছে তাও কিন্তু নয়, রোদকেও তার দেখতে ইচ্ছা করছে। কেন জানি হঠাৎ কোথায় গেল মেয়েটা। তানভীরের বাবার নাম আনোয়ার। আনোয়ার সাহেব মাহির মায়ের উদ্দেশ্যে বললেন, তা আপা, আপনার তো আরেকটা ছোট মেয়ে আছে নাকি শুনলাম, তার সে কোথায়? তাকে তো দেখছি না। তন্ময়ের মনের ভাব যেন তার বড় আব্বুই প্রকাশ করে ফেলেছে। এতক্ষণ ধরে তন্ময় হাঁসফাঁস করছিল রোদকে দেখার জন্য, কিন্তু রোদ তো দেখাই দিচ্ছে না। তন্ময় সাহেলা বেগমের দিকে তাকিয়ে থাকলো উত্তর শোনার জন্য। আসলে এই কয়েকদিনের কাজের চাপ ছিল, তাই কাল রাতে ওর অনেক জ্বর আসে। আসার পরে যে ও শুয়ে আছে আর উঠছে না, 105 ডিগ্রি জ্বর। ও আচ্ছা, এটা তো খুবই খারাপ হলো। ওষুধ খাচ্ছে তো নিয়মিত? হ্যাঁ মাহি, ওকে প্রতিবারের ওষুধ দিচ্ছে, ওর জ্বর কমছে না। ওর একবার জ্বর আসলে সহজে যাওয়ার নামই করে না। তন্ময় বেশ অনুতপ্ত হলো এই কথাগুলো শুনে। তার মানে কালকে সত্যিই রোদের খারাপ লাগছিল, সে নাটক করছিল না। কিন্তু তন্ময় সেটা তো বুঝতেই পারেনি। এখন তার বেশ খারাপ লাগছে। যদি একটু সরি বলা যেত তাহলে মনে হয় ভালো লাগতো, কিন্তু তা তো করা যাবে না। এরপর সবাই বিয়ের কথা নিয়ে বসলো। কখন বিয়ে হবে, দিন তারিখ নিয়ে আলোচনা করতে থাকলো বড়রা। দুই পক্ষেরই বিয়েতে মত আছে, তাই সবাই চাচ্ছে যেন একটা ভালো দিন দেখে ওদের বিয়েটা হোক। সবাই সিদ্ধান্ত নিল ঈদের পরপরই ওদের বিয়েটা হবে। পাত্রপাত্রী মানে মাহি আর তানভীর ও রাজি ঈদের পর বিয়ে করার সিদ্ধান্তে। দুই পক্ষই বেশ খুশি। মাহি খবরটা রোদকে বলে রোদও বেশ খুশি, তবে অসুস্থতার কারণে বেশি আনন্দ উল্লাস করতে পারছে না ও, যা তার নিজের কাছেও খারাপ লাগছে। কিন্তু কিছুই করার নেই, আজকের মতো সবাই চলে গিয়েছে। ওরা দুপুরে লাঞ্চ শুধু করেছে, রাতে ডিনার করতে বলেছিলেন এশরাত আহমেদ, তবে ওরা নাকচ করে বললেন যখন বিয়ে হবে তখন একেবারে 1 সপ্তাহ ভরে খাবে, মানে মজা করেছিলেন আর কি। তারপর ওনারা চলে যান। রাত 10টা, রোদের ফোনে টুং করে মেসেজ আসে। মেসেজটা আর কেউই নয়, স্বয়ং তন্ময় চৌধুরী করেছেন। শুনলাম তোমার নাকি জ্বর, এখন কেমন লাগছে? ঠিকই শুনেছেন। তো এখন কেমন লাগছে? আগে থেকে বেটার ফিল করছো তো? আগে থেকে বেটার না, আগে থেকে আরো বেশি লাগছে। বমি বমি পাচ্ছে, তারপর মাথা ঘোরাচ্ছে, শোয়া থেকে উঠতে পারছি না। শোয়া থেকে ওঠার দরকারও নেই, আর অফিসে আসার দরকার নেই যতদিন না তুমি সুস্থ হওয়ার পর আসবে। অ্যান্ড আই এম সো সরি। আমি আসলে বুঝতে পারিনি যে তোমার এতটা অসুস্থতা অনুভব হচ্ছিল গতকাল। বুঝলে হয়তো তোমাকে কালকেই ছুটি দিয়ে দিতাম ওই টাইমে। সরি। সমস্যা নেই, ভুল সবারই হয়, সবাই তো মানুষ। আচ্ছা আমি তাহলে এখন রাখি, আমার আবার বমি পাচ্ছে, যাচ্ছি আমি। আল্লাহ হাফেজ। আবার? আচ্ছা ঠিক আছে, যাও, নিজের খেয়াল রেখো। আর যতদিন না সুস্থ হচ্ছ অফিসে আসার কোনো দরকার নেই। আল্লাহ হাফেজ, নিজের যত্ন নিও। আজ অনেকদিন পর রোদ অফিসে যাচ্ছে। রোদ অনেকটাই চিকন হয়ে গিয়েছে অসুস্থতার কারণে। রোদকে আজকে তার বাবা আসতে নিষেধ করেছিল, কিন্তু অনেক দিন হওয়াতে রোদ আজকে চলে এসেছে। রোদের মনটা অতটা ভালো নয়, কারণ আর কিছুদিন পরেই রোদের বোন আর কি মাহির বিয়ে হয়ে যাবে কিছুক্ষণ পর। মিস রোদ, আপনি একটু কেবিনে আসবেন, আপনার সাথে জরুরি কথা আছে।
আচ্ছা ঠিক আছে বস, আমি আসছি। ঠিক আছে। তন্ময় আর কিছু বলল না, নিজের কেবিনে চলে গেল। কিছুক্ষণ পরেই রোদ তন্ময়ের কেবিনে আসে। বস, আপনি আমাকে ডেকেছিলেন, কোনো দরকার ছিল? তা তো অবশ্যই ছিল, তাই তো ডেকেছি। আমাদের কোম্পানি থেকে আমরা বেশ কয়েকজন থাইল্যান্ড যাচ্ছি, বিজনেসের উদ্দেশ্যেই যাচ্ছে। আর তুমি যেহেতু আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই তোমাকেও যেতে হবে। আর এইখানে তোমাকে অবশ্যই যেতে হবে, কোনো অজুহাত চলবে না। বস, আমি বাবার সাথে কথা বলে দেখব, যদি তিনি বলেন যে আমি যেতে পারবো তাহলে আমি অবশ্যই যাব। না যাওয়ার কোনো কারণ, কিন্তু আগে আমার মা বাবার সাথে কথা বলতে হবে। আমি এত কিছু জানি না, আমি চাই তুমি আমাদের সাথে আমার সকল অফিসিয়াল কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারবে না, তাই তোমাকে যেতেই হবে। তারপরও তুমি আঙ্কেলের সাথে কথা বলে দেখতে পারো, কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো নির্দ্বিধায়। আর এই নাও এই ফাইলগুলো, আজকে আমরা নিউ প্রজেক্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে বস, আমি এগুলো নিয়ে যাচ্ছি। এই বলে যে রোদ ফাইলগুলো নিয়ে চলে গেল। রোদ একা একা ওনার সাথে যেতে ইচ্ছা করছে, কিন্তু যদি বাবা মা বলে তাহলে ওকে যেতেই হবে। এখন দেখা যাক কে কি বলে। সারাদিন রোদ আর তন্ময় একসাথে বসে কাজ করার পর যখন রোদ অবশেষে বাসায় যাচ্ছে, রোদের এখন স্বস্তি লাগছে। তুই এসেছিস রোদ, তুই ফ্রেশ হয়ে নে, তারপর আমি তোকে খাবার দিচ্ছি। আচ্ছা দে। এই বলে রোদ ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর রোদ রুম থেকে বের হলো। ধর, খাবারগুলো খেয়ে নে, তারপরে তোর সাথে কথা আছে। আচ্ছা দে। এই বলে রোদ খাবারগুলো খেতে থাকলো। খাবার শেষ করে রোদ মাহির কাছে আবারও আসলো, মাহি কথা বলবে তার শোনার জন্য। হ্যাঁ মাহি, বল, কি বলতে চাচ্ছিস? তোর ভাইয়া মানে তানভীর বলছিল আমি আর তুই মিলে বিয়ের শপিংগুলো ওর সাথে গিয়ে যেন করে আসি, কারণ এরপর রোজা চলে আসবে, হাতে আর 2 দিনও নেই। রোজা আসার পর তো আর বের হওয়াই হবে না। এখন তুই কি বলিস? এমনিও এই 2 দিনের ভেতরেই শপিং করতে হবে। কেন? কারণ আমাকে থাইল্যান্ড যেতে হবে বিজনেস ট্রিপে। তন্ময় বলেছে আমাকে যেতেই হবে, কারণ আমি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখন আমি না গেলে হবেই না। তো তুই কি এই পুরো রমজান মাস বিদেশ থাকবি? হয়তো বা। মাহি এবার উত্তেজিত কণ্ঠে শুধালো, কি? এখন শুধু বাবার সাথে কথা বলার পালা। বাবা যদি নাও করে, তারপরও তন্ময় বাবার সাথে কথা বলে আমাকে নিয়ে যাবে, মানে অ্যাট এনি কস্ট। ওই হাড়ে বজ্জাত ব্যাটা আমাকে নিয়েই যাবে। আমার কোনো কথাই শুনতে চায় না বলেছে সে। আমি না গেলেও জোর করে নিয়ে যাবে। আমার কিন্তু এগুলো একদম ভালো লাগছে না। আর কদিন পর তো আমি চলে যাব, তারপর যাস। বিজনেস ট্রিপ। এখন আর তোর বিয়ের জন্য উনি আর কয়েকদিন পরে যাবে। হাউ ফানি ইট ইজ। উনি কখনোই এরকমটা করবে না। আচ্ছা, আমার বিয়েতেই থাকিস, আর কি করবি? তোরাও তো কিছু করার নেই। দুই বোনে খুব কষ্টের সাথে নিঃশ্বাস ফেলল। কারোরই ভালো লাগছে না এই সিদ্ধান্ত, কিন্তু ওই হাড়ে বজ্জার ছেলেটার জন্য এখন রোদকে যেতেই হবে। রাত 8টা। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। একটু আগেই না মিনিট 30 হবে এরশাদ আহমেদ নিজের কাজ থেকে এসেছেন। অফিস থেকে বিজনেস ট্রিপে থাইল্যান্ড যাচ্ছে। আমায় মানে বস, তন্ময় মানে বস বলেছে যে আমাকে যেতেই হবে, কারণ আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখন সেই ব্যাপারে কথা বলতে এসেছি। এই ব্যাপারে তন্ময় আমার থেকে আগে থেকে বলে রেখেছিল। আমিও তন্ময়কে বলেছি যে রোদ যাবে। রোদ, আমি জানি তুমি হয়তো বা আমার এই ডিসিশনে খুশি নাও হতে পারো, তবে আমি চাই তুমি যেরকম কাজের প্রতি আগ্রহী হয়ে উঠছো সেরকম যেন তোমার আগ্রহ থাকে। আর এখন তুমি যেহেতু তন্ময়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই তোমাকে যেতেই হবে। ও সবকিছু তো তোমারই হ্যান্ডেল করতে হবে, তাই আমি বলবো তুমি ওর সাথে যাও। আচ্ছা বাবা। রোদ বাবার কথার অমান্য করলো না। বাবার এতগুলো কথা শোনার পর রোদ শুধু এক বাক্যে হ্যাঁ করে দিল। তাহলে তো তুই এবার ঈদ মনে হয় থাইল্যান্ডে করবি? আমি তো এখনো জানি না উনি কয়দিন থাকবেন। আচ্ছা দাঁড়াও, আমি জেনে নিই যে উনি কয়দিন থাকবেন। শুধু উনি না, তুমিও থাকবে? হ্যাঁ, মানে আমরা কয়েকদিন থাকবো সেটা জেনে নিচ্ছি। রোদ হাতে ফোনটা নিল, তারপর তন্ময়ের নাম্বারটা বের করলো, তন্ময়কে মেসেজও দিল।
আচ্ছা বস, এখন যেহেতু যেতেই হবে সেহেতু এটাও বলে দিন যে কয়দিন থাকবো আমরা। 34 দিন থাকবো আমরা ওইখানে। এতদিন? এতদিন কেন? আমি তো 1 সপ্তাহ ভালো করে থাকি না মা বাবা মাহিকে ছাড়া। কিন্তু এখন থাকতে হবে, 34 দিনই থাকতে হবে। আমাদের অনেকগুলো মিটিং আছে এবং অনেকগুলো স্পটে যেতে হবে। রোদ কি বলবে তা বুঝতে পারছে না। এতদিন কিভাবে থাকবে ও? এখন আর উপায় নেই, ওকে যেতেই হবে। ওর বাবাও বলে দিয়েছে ওকে। ওর বাবা যদিও রাজি হয়ে যাবে যে না যাওয়ার ব্যাপারে, কিন্তু ওর মা কখনোই রাজি হবে না। ওর মা তো ওকে যেভাবেই হোক তন্ময়ের সাথে থাইল্যান্ডে পাঠাবেই। ওর মা ছোট থেকে কাজের প্রতি এমন স্ট্রিক্ট। কাজ, পড়ালেখা এগুলো আগে, কেরিয়ারও আগে, তারপর অন্য কিছু। এটাই তার মায়ের চিন্তা ভাবনা। তার মায়ের কথা এইবারের শেষ কথা। তার বাবাও তার মায়ের উপরে কখনো কথা বলেন না। আচ্ছা ঠিক আছে। প্যাকিং করে নিও, কারণ পরশুদিন রাতেই ফ্লাইট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই। এই বলে ওদের কথার ইতি ঘটল। রাতে মাহি তানভীরের সাথে কথা বলে নিল যে তারা কালকে শপিং করতে যাবে, কারণ পরশুদিন তো রোদের চলে যাচ্ছে। যা করার কালকেই সেরে ফেলতে হবে। রোদ ও মাহি ঘর থেকে বের হচ্ছে। ওদের ঘরের বাহিরেই তন্ময় ও তানভীর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় আজকে যায়নি, আর রোদও যায়নি অফিসে। পুরো দিন তন্ময় ও তানভীর রোদ ও মাহিকে সময় দিয়েছে। সবার বিয়ের শপিং ডান। বড়রা নিজেদের মতো করে একদিন এসে নিজেদের শপিং করে নেবে। কালকে রাত 10টায় আমাদের ফ্লাইট, তো তুমি বাসা থেকে 7:30টায় বের হয়ে যাবে। আচ্ছা ভাই, অফিসের সবাই কি করে যাচ্ছে? সবাই কি একসাথে যাচ্ছে? সবাই অফিসের গাড়ি করে যাবে, কিন্তু রোদ যেহেতু আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেহেতু সে আমার সাথে একসাথে যাবে। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আমরা আসি, আর বাসায় গিয়ে ফোন দিও মাহি। আচ্ছা ঠিক আছে। এই বলে মাহি ও রোদ দুজনেই চলে আসলো। মাহি কথা বললেও আজকে পুরো দিন রোদ একটাও কথা বলেনি। শুধু কি ভালো লাগছে মাহির আর ভালো লাগছে না মাহির উপরে সেটাই বলেছে। সব কিছু চয়েস করে সাহায্য করেছে মাহিকে সে, তাছাড়া আর কিছুই করেনি, বলেও নি। সকাল 10টা। রোদ, তুই আজকে দিনেও এত দেরি হয়ে গেছে, তাও উঠছিস না? তোর না আর একটু গুছানো বাকি ছিল? ওগুলো কে করবে? আমিও তো জানি না তুই কি নিবি, জানলে তো আমি নিজেই করে দিতাম। এখন ওঠ প্লিজ, না হলে সময়টা চলে যাচ্ছে। আরো 1 ঘন্টা, তারপরে উঠবো। এখন যাও তুমি প্লিজ, আমি ওঠার পরে প্যাকিং করে নেব। এখন আমাকে ঘুমাতে দাও, আমি অনেক ক্লান্ত। প্লিজ তাড়াতাড়ি উঠবি, না হলে তোরই সমস্যা হবে পরে। বিকেল 5টা। রোদ সব প্যাকিং করে ফেলেছে। এখন শুধু শাওয়ার নিয়ে রেডি হয়ে বের হবে 7টায়। রোদমা, সব প্যাক হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, সব হয়ে গেছে। এখন আমি শুধু শাওয়ার নিব, তারপর রেডি হয়ে যাব। আমার মেয়ে কত বড় হয়ে গেছে, আমি ভাবতেও পারিনি তুই এতটা সিনসিয়ার হয়ে যাবি তোর কাজের প্রতি। আমার আজকে অনেক ভালো লাগছে তোকে এভাবে দেখে। তুই এগিয়ে যা, জীবনে অনেক কিছু কর, এবং মনে রাখবি আমি এবং তোর মা তোর যে কোনো সিদ্ধান্ত নিয়েছি সব তোর ভালোর জন্যই নিয়েছি। হয়তো তোর সেগুলো পছন্দ ছিল না, কিন্তু আমরা একান্তই তোর ভালোর জন্যই সেগুলো নিয়েছি। তোকে ছাড়া 34 দিন আমাদের 34 বছরের মতন লাগবে, কিন্তু আমরা তারপরও খুশি যে তুই নিজের কাজকে প্রায়োরিটি দিয়েছিস। আমি জানতাম তোর মধ্যে একটা স্পিরিট আছে যেটা তুই দেখাতি না এতদিন, কিন্তু এখন দেখ সবাই দেখছে তুইও কিছু করতে পারিস। বাবা, আমি কখনো মনে করিনি যে তুমি আমার জন্য খারাপ সিদ্ধান্ত নিয়েছো। আমি সবসময় জানি এবং বুঝি যে তোমরা আমার ভালোর জন্যই করেছো। মা একটু বকা দেয়, কিন্তু তারপরও তিনি তো আমার জন্যই করে এগুলো। রোদ কথাগুলো বলতে বলতে কিছুটা গলা শুকিয়ে যায়। তার মাও পিছন থেকে কথাগুলো শুনছিল আর ভাবছিল মেয়ে তার একটু বাচ্চা স্বভাবের হলেও অনেক বুঝতার। তার মেয়ে অনেক বড় হয়ে গেছে, কখন এতটা বড় হলো জানার তীব্র আকাঙ্ক্ষা তার। কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, কিভাবে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল ও? মাঝে মাঝে এগুলো ভাবলেই কেমন জানি লাগে সালেহা বেগমের। বাবার সাথে কথা বলা শেষ করে রোদ নিজের রুমে চলে গেল শাওয়ার নিবে বলে। শাওয়ার নিয়ে সে রেডি হয়ে যাবে এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। রোদ শাওয়ার নিয়ে রেডি হয়ে গেল, ততক্ষণে 6:40 বেজে গেল। আর কিছুক্ষণ পরেই তন্ময় ওকে নিতে আসবে। আচ্ছা রোদ, তোর কেমন লাগবে 34 দিন আমাদের না দেখে? মানে তুই তো সারাদিন কাজে থাকবি, কাজের মাঝখানে নতুন একটা
কালচারে তোর কিরকম লাগবে আর এখন তোর কিরকম লাগছে ওখানে যেতে? নতুন একটা কালচারে 1 মাসেরও বেশি থাকতে একটু কষ্টই হবে, কারণ ওখানে তোরা থাকবি না, বাবার আদর দিতে কেউ আসবে না, তোর মতো সব সময় সাপোর্ট করার জন্য কেউ থাকবে না, আর মায়ের মতো সারাদিন বকা দেওয়ার মতো কেউ থাকবে না। অবশ্য সেটা ভালোই হবে। এই বলে রোদ হাসতে থাকলো। পিছন থেকে সালেহা বেগম রোদের উদ্দেশ্যে বললেন, তাই বুঝি? রোদ কিছুটা আকস্মিক হয়ে পড়ল। আরে মাহা, আমি তো মজা করছিলাম, তোমার বকা তো আমার কাছে মধুর মতো লাগে, ওইটাই তো আমি নর্মালি বলছিলাম। ও তাই নাকি? আমি কি বুঝি না? আচ্ছা যাই হোক, এখন আমি বকা দেওয়ার মুডে নেই। আমার একটা কথা কান খুলে শুনে যাও, ওখানে যাওয়ার পরে কোনো দুষ্টামি করবে না। ওখানে কিন্তু বকা দেওয়ার জন্য বা শাসন করার জন্য আমার মতো কেউ থাকবে না। তাই সুন্দর করে চলবে এবং দুষ্টামি করবে না। ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে, তোমার বস তোমাকে ওঠাবে না। ঘুম থেকে নিজেই ঘুম থেকে উঠতে হবে। আর সবশেষে খাওয়ার প্রতি খেয়াল রাখবে, টাইমে টাইমে খাওয়া দাওয়া করে নিবে। তুমি তো যেভাবে বলছো যেন আমি ওখানে সারা জীবনের জন্য থেকে যাচ্ছি। এখন তো প্লিজ এগুলো আর বলো না, আর ভালো লাগছে না। ভালো না লাগলেও শুনতে হবে। সুন্দর করে চলবে, কাউকে ডিস্টার্ব করবে না, সবার সাথে ভালো ব্যবহার করবে। তন্ময় যাতে কোনো কমপ্লেন না করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তন্ময় চলে এসেছে, লাগেজটা আমাকে দাও, আমি ওইখানে যে ডিকিতে যে রেখে আসি। এই নাও, আর একটু সাবধানে রাখবে। আচ্ছা দাও। রোদের মা আর বোনের সাথে বিদায় জানিয়ে বের হয়ে পড়ল। রোদের বাবা লাগেজগুলো ডিকিতে রেখে দিয়েছে। বাবা তন্ময়, ও এখনো বাচ্চার মতোই আমার কাছে, ওকে একটু সাবধানে রেখো, ওর একটু খেয়াল রেখো প্লিজ। আপনি ওর একদম চিন্তা করবেন না আঙ্কেল, ও একদম সেফ থাকবে, আমি ওর দায়িত্ব নিচ্ছি। ওকে তো আমি নিজের চেয়েও সামলিয়ে রাখবো, মনে মনে বলল এই কথাগুলো তন্ময়। বাবা তুমি আমার চিন্তা করিও না, নিজের খেয়াল রেখো, আর আমি টাইমে টাইমে ফোন দিব। এখন আমি যাই। মা, সুন্দর করে থেকো, সবার সাথে ভালো ব্যবহার করবে, আর টাইমে টাইমে খাবার খেয়ে নেবে। এরশাদ মেয়ের মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, তারপর কপালে একটা চুমু দিলেন। তার বড়ই আদরের মেয়ে, তার ছোট মেয়ে। আল্লাহ হাফেজ বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই বলেই দুইজনকে বিদায় নিয়ে নিল। রাস্তায় রোদের মনটা একটু খারাপ ছিল। কি ম্যাডাম, এত মন খারাপ কেন? আমি কখনো একা আউট অফ বাংলাদেশ যাইনি। আমি বিদেশে গেলে সব সময় পরিবারের সাথেই যাই, কিন্তু এইবার আপনার জন্য আমার যেতে হচ্ছে। দেখো তোমার নিজেকেই, আগে তুমি নিজের ক্যারিয়ারের প্রতি আনসিনসিয়ার ছিলে, আর এখন দেখো একটু কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু তুমি ঠিক আমার সাথে এসেছো। মানুষ বড় হয় এবং যখন মানুষ বড় হয় তখন মানুষের দায়িত্ব আসে। হয়তোবা তোমার ফাইন্যান্সিয়ালি কোনো দায়িত্ব নেই তোমার ঘরের জন্য, কিন্তু তোমার নিজের প্রতি তো নিজের দায়িত্ব আছে। আর সবারই ফাইন্যান্সিয়ালি মেন্টালি স্টেবল হওয়া উচিত, কখনোই কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। এই জন্যই তো আমি এসেছি আপনার সাথে। আমাকে বাবা যদি এই কোম্পানিতে নাও আনতো, আমি ঠিকই আমার বাবার কোম্পানিতে জয়েন হতাম। আসলে আমি আগে অনেক অ্যাম্বিশাস ছিলাম, কিন্তু আমার পাস্ট অতটাও সুখকর ছিল না। আমি পড়ালেখায় অনেক ভালো ছিলাম, কিন্তু কিছু কারণে আমি আর ভার্সিটিতে ভর্তি হইনি। এখন যে আমি ভর্তি হব না, আমার হাতে আরো 3 মাস আছে। আমার অনেক বড় বড় স্বপ্ন ছিল নিজেকে নিয়ে, কিন্তু মাঝখানে এত ওলটপালট হয়ে গেল জীবনটা যে আমি একেবারে ছন্নছাড়া হয়ে গেছি। মা আমাকে অনেক অনেক বকে, আগে এরকম বকতো না, কিন্তু ডাক্তার আমাকে বলেছে যে আমাকে যদি কোনো কিছু দিয়ে ব্যস্ত রাখে, কিন্তু আমি কোনো কিছুই করতে চাইতাম না, তাই আমাকে বকে বকে মা সবকিছু করাতো। কি হয়েছিল আমি কি জানতে পারি? সবকিছু তো আমি বলবো না, কিন্তু একটু শর্ট করে বলি। আমি কখনো ক্লাস 9 পর্যন্ত প্রেম করিনি। তারপর ক্লাস 10-এ উঠে একটা ছেলের সাথে আমার প্রেম হয়। সে ছেলেটা আমাকে অনেক পটানোর পরে আমি রিলেশনে যেতে রাজি হই। ওর জন্য ধীরে ধীরে আমার ফিলিংস ইন্টেন্স হচ্ছিল এবং আমি ওকে ছাড়া কিছুই বুঝতাম না। তারপর ও আমাকে চিট করে। তারপর আমি 1 মাস হসপিটালে ভর্তি ছিলাম। তারপর পড়ালেখার এই অবস্থা। তারপর এখন আমি আর কোনো ভালোবাসায় বিশ্বাস করি না। এই তো এটাই।
লাস্টের কথাটা তন্ময়ের দিকে ফিরে বলে রোদ। অনেক স্বাভাবিকভাবে কথাগুলো বলল রোদ, কিন্তু যতটা স্বাভাবিক সে দেখাতে চেষ্টা করছে ততটা স্বাভাবিক ছিল না ও। কিছুটা তো বোঝা গিয়েছে এবং তন্ময়ও বুঝছে ভিতরে সেই কষ্ট। সারা রাস্তায় তন্ময় আর কোনো কথা বলল না, রোদও বলল না। সবাই ফ্লাইটে বসেছিল, একটু পরেই প্লেন টেক অফ করবে। রোদ অফিসের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সবাই আছে এই ট্রিপে। পুরো একটা প্লেন শুধু ওদের ডিপার্টমেন্টের লোকেরাই আছে। শুধু ডিপার্টমেন্টের লোকেরাই নাই, এখানে আরও আছে বিশিষ্ট ব্যবসায়ী তন্ময় চৌধুরীর গার্লফ্রেন্ড লামিয়া। অবশ্য তন্ময় কখনো লামিয়াকে কখনো গার্লফ্রেন্ড বলে স্বীকার করেনি, কিন্তু রোদ মেনে নিয়েছে এটা তার বসের গার্লফ্রেন্ড। কেন জানি না রোদের একটু চলন হয় লামিয়াকে দেখলেই। তবে রোদ কিন্তু তার বসকে ভালোবাসে না, কিন্তু তারপরেও তার এই চলনটা হয়। কিন্তু এর মধ্যে আরেকটা চমকপ্রদ জিনিস হয়েছে, সেটা হচ্ছে তন্ময় ও তার এবং রোদের জন্য বিজনেস ক্লাসে টিকিট কেটেছে। তন্ময়, আমার সিট ইকোনমি ক্লাসে কেন? আমার সিট তো বিজনেস ক্লাসে হওয়ার কথা ছিল। কই, তুমি তো আগে বলনি যে তোমার সিট বিজনেস ক্লাসে হওয়ার কথা ছিল। আর তুমি আমাকে কেন বলছো তুমি তো ম্যানেজারকে গিয়ে বলবে? আমি তো টিকিট কাটিনি, ম্যানেজার কেটেছে। আমি তো ওর কাছে গিয়েছিলাম, কিন্তু ও বলেছে যে বিজনেস ক্লাস তো শুধু 2টা টিকিট কাটা হয়েছে, আর সেটাও একটা তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আর একটা হচ্ছে তোমার জন্য। আর আমার জন্য হচ্ছে যে ইকোনমি কেটেছে, কারণ কেউ নাকি ওকে বলেনি যে আমার জন্য বিজনেস ক্লাস কাটতে হবে। হাউ ফানি ইট ইজ অ্যান্ড ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা, ওরা না হয় ভুল করলো, কিন্তু তুমি তো জানতে যে আমি বিজনেস ক্লাস ছাড়া ট্রাভেল করি না। সেটা তো আমার দেখার বিষয় নয়। ম্যানেজার যেহেতু বলেছে সে জানে না বা সে ইকোনমি কেটে ফেলেছে, এখন তোমাকে সেটাতেই যেতে হবে। এখানে আমার তো কিছু করার নেই। আমি তোকে যে বলিনি যে তুমি লামিয়ার জন্য বিজনেস ক্লাসের টিকিট কেটো না? আচ্ছা তন্ময় বেবি, রাগ করো না। একটা কাজ করি, তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে আমার সিট দিয়ে দিই আর আমি এই সিটে বসে যাই, ঠিক আছে? ফার্স্ট অফ অল, তুমি আমাকে বেবি কেন ডাকছো? আমি কোন অ্যাঙ্গেল দিয়ে বেবি? তোমার কোন জন্মের বেবি হই আমি? আর ও কেন সিট ছাড়বে? তোমার জন্য সিট ছাড়বে? আমি তো ওর জন্য বিজনেস ক্লাস কাটিয়েছি, তোমার জন্য কাটাইনি। তুমি কেন বসবে? তুমি এই মেয়েটার জন্য আমাকে বলছো যে আমি এখানে যাতে না বসি? সিরিয়াসলি, লাইক সিরিয়াসলি? ওই মেয়েটা কি ও আমার প্রথমে বাবার বন্ধুর মেয়ে, তারপরে গিয়ে ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? ও চাইলে তোমার মতো 10টা লামিয়াকে কিনতে পারবে। সো জাস্ট শাট আপ অ্যান্ড গেট ব্যাক টু ইউর সিট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ ডোন্ট হ্যাভ টু গো উইথ আস। আরে আমি তো মজা করছিলাম, তুমি এত সিরিয়াস হয়ে গিয়েছো কেন? কোনো সমস্যা নেই, আমি ইকোনমি ক্লাসে যেতে পারবো। এই বলে লামিয়া চলে গেল সেখান থেকে। রোদ এতক্ষণ ওদের কথা শুনছিল আর ফোন কল করছিল। তারপর তন্ময় আবারও নিজের সিটে বসে যায়। প্লেন সেফলি ল্যান্ড করেছে থাইল্যান্ড ব্যাংককে। ফেমাস সুবর্ণভূমি এয়ারপোর্টের থেকে সবাই বেরোচ্ছে এক এক করে। সবাই নিজেদের লাগেজ নিজেরা টানছিল, কিন্তু রোদ আর তন্ময়ের লাগেজ তন্ময় তার বডিগার্ডদের দিয়ে গাড়িতে রাখে। সবাই দেখে তন্ময়কে তার অ্যাসিস্ট্যান্টের প্রতি এত যত্ন। সবাই ভেবে পায় না কেন তার এত যত্ন এই মেয়েটার প্রতি। কেন? তন্ময় রোদের হাত নিজের হাতে নিয়ে হাঁটতে থাকে। ওদের লাগেজ আগে থেকেই গার্ডরা নিয়ে চলে যায়। রোদ মোবাইল টিপছিল, তাই বুঝতে পারেনি যে ওর এক হাত আরেকটা হাত মানুষের হাতে আছে। বুঝলে হয়তো ভাত দিত না। সবাই থাইল্যান্ডে যে হোটেলে তাদের জন্য কোম্পানি বুক করে রেখেছে সেই হোটেলে যাচ্ছে, কিন্তু অন্যদিকে রোদ আর তন্ময়ের গাড়ি করে যাচ্ছে। আবার রোদ আর তন্ময়ের কিন্তু বাকি সবার মতো ওই হোটেলে থাকবেন, তারা অন্য আরেকটা পেন্ট হাউসে থাকবে গাড়িতে ওঠার পর। আচ্ছা একটা কথা বলেন, সবাই ওই হোটেলে থাকবে, আমি কেন আপনার সাথে ওই পেন্ট হাউসে থাকবো? কারণ তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর আমি যেখানে থাকবো সেখানে তুমিও থাকবে। তুমি ওদের জন্য এখানে আসোনি, তুমি আমার জন্য এখানে আসছো, তাই তুমি আমার সাথে থাকবে। কিন্তু আমরা তো ওই হোটেলেও থাকতে পারতাম। আমার নিজের পেন্ট হাউস থাকতে আমি কেন অন্যের হোটেলে থাকবো? শুধু আমাকে এটা বলো। এটা আপনার নিজের? হ্যাঁ। কিন্তু
থাইল্যান্ডে কেন আপনি বাড়ি কিনলেন? কারণ এইখানে আমার অনেক আসা যাওয়া হয়, আমাদের অনেক অফিসের কাজ এইখানে হয়, তাই আমার আসা যাওয়া ও এখানে বেশি হয়, তাই আমি নিজের জন্য এই পেন্ট হাউসটা কিনে নেই। ও আচ্ছা। রোদ থাইল্যান্ডে আসার পরপরই নিজের মা বাবাকে আর মাহিকে জানিয়ে দেয় যে সেই পৌঁছে গিয়েছে। তন্ময় রোদের জন্য একটা রুম দেখিয়ে দেয় যেটাতে সে থাকবে, যে কয়েকদিন সে থাইল্যান্ডে আছে। রুমটা একেবারে তন্ময়ের রুমের পাশেই হয়। তন্ময় ইচ্ছা করে রোদকে এই রুমটা দেয়, কারণ সে চায় যাতে রোদ সবসময় তার আশেপাশেই থাকে। রোদ এই কয়েকদিন অনেক দৌড়ঝাঁপ করে, মানে তন্ময়ের সাথে অনেক মিটিংয়েও যায়, অনেক জায়গায় এক্সপ্লোরও করে বিজনেসের জন্য। অনেক ব্যস্ত দিন কাটিয়েছে এই কয়দিন। আজকে তাদের ছুটির দিন। হোটেলের সবাই আজকে যে যার মতো ঘুরতে যাবে, কিন্তু রোদ তো এখানেই, তাই তাকে পেন্ট হাউসে থাকতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা একটু পর বাইরে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখতে পাবে। এই বলে তন্ময় তার রুমে চলে যায় আর রোদ রেডি হতে চলে যায়। যেহেতু তন্ময় বলেছে যে সে কোথাও যাবে, যেহেতু যাবেই, তাই সে আর দেরি না করে রেডি হতে চলে যায়। তারা গাড়ি নিয়ে বের হয়ে যায়। গাড়িটা থামে অনেক বড় ফ্যান্সি একটা টাওয়ারের সামনে। এই টাওয়ারটার অনেক ফেমাস আর বড়। তন্ময় রোদের হাত ধরে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করেই টপ ফ্লোরে চলে যায় তন্ময় আর রোদ। সেখানে একটা থাইল্যান্ডের লোক বসে থাকে। আজকে ওর সাথেই ডিল করতে এসেছে তন্ময় ও রোদ। অবশ্য শুধু ডিল করার উদ্দেশ্যে আসেনি তন্ময়, রোদকে ঘোরাতেও এসেছে। মেয়েটা তো এতদিন শুধু কাজই করেছে। থাইল্যান্ডের লোকটার সাথে ডিল করার পর লোকটা চলে যায়। তারপর তন্ময় আর রোদ ও তার জন্য খাবার অর্ডার করে। একটু পরে খাবার চলে আসে। তন্ময় নিজের হাতে রোদকে পেরে দেয়। এই রেস্টুরেন্টের খাবার অনেক টেস্টি, আশা করছি তোমার ভালো লাগবে। মজা আছে, বিশেষ করে ওই পাস্তাটা অনেক ভালো লাগলো। রোদ আশেপাশে তাকাতে থাকে। তখনই তন্ময় নিজের পকেট থেকে একটা বক্স বের করে। বক্সের ভিতরে একটা ডায়মন্ড রিং। তারপর রোদ ওই বক্সটা খেয়াল করে। তন্ময় বক্সটা খুলে তারপর ওই রিংটা দেখা যায়। রোদ আর চোখে তাকিয়ে বলে, 2 দিন আগে না ওর সাথে আপনি ঝগড়া করেছেন, আবার ওকে পটানোর জন্য রিং দিচ্ছেন? তন্ময় একটু অন্যদিকে তাকিয়ে আবারও এই দিকে তাকায়। মনে মনে ভাবে, মানুষ এতটা বোকা হয়? দেখেছে তার সামনে বক্সটা খুলেছে, সেটা অন্য কারোর কেন হতে যাবে? অবশ্য সেটা তারই হবে, অন্য কারোর কেন হতে যাবে? তারপর তন্ময় সরাসরি বলে, এটা লামিয়ার জন্য না। তো এটা কার জন্য? এই কয়দিনে আপনি আর একটা নতুন গার্লফ্রেন্ডও জুটিয়ে নিয়েছেন। বাবা, আপনার ফ্লার্টিং স্কিল তো অনেক ভালো। তা আপনি এগুলো কার থেকে শিখেছেন? রোদ মুখে একটু হাসি হাসি ভাব নিয়ে এগুলো বলে, দেখছো, এই রিংয়ের বক্সটা আমি তোমার সামনে খুলছি, এটা অন্য কারোর কেন হতে যাবে? আর আমার গার্লফ্রেন্ড লামিয়া কখনো ছিলই না, ওই শুধু আমার পিছনে পিছনে পড়ে থাকতো। দ্যাটস ইট, নাথিং এলস। রোদ কিছুই বলছে না, শুধু তাকিয়ে রয়েছে। এটা তোমার জন্য। আমি জানি আমি এই কয়েকদিনে অনেক জ্বালিয়েছি তোমাকে, কিন্তু তোমাকে প্রথম দেখার পরই তোমাকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, তুমিও আমাকে অনেক জ্বালিয়েছো, কিন্তু আমি তোমার এই কাণ্ডগুলো অনেক পছন্দ করতাম। আমার ভিতর তোমার এই কাণ্ডগুলোর জন্য ভালো লাগা কাজ করতে থাকে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। এখন আমি তোমার থেকে একটা জিনিস জিজ্ঞেস করব, উইল ইউ বি মাই ফরএভার? কি বলছেন কি আপনি? আমি অলরেডি একটা ট্রমা থেকে বের হয়ে এসেছি। এখন আমার পক্ষে অন্য আরেকটা ট্রমা নেওয়া সম্ভব না। আমি 1 মাস হসপিটাল বেডে কাটিয়েছি। আমি জানি এটা কতটা কষ্টের। আমি চাই না আমি আবারও সেই কষ্টে থাকি। সরি, আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। তোমার এখন অ্যাকসেপ্ট করতে হবে না, তুমি আরো কয়েকদিন চাইলে সময় নিতে পারো। আপনি আমাকে অনেক হেল্প করেছেন, তাই আমি আপনার জন্য কয়েকদিন সময় দিলাম। যদিও আমি জানি আমার উত্তর না হবে, তারপরও আমি ভেবে দেখব। তারপর দুজনের মাঝে আর কোনো কথা হয়নি। পুরো রাস্তা দ্বারা কোনো কথাই বলেনি। রাতে রোদ মাহিকে সব খুলে বলে। মাহি রোদকে বলে প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে, কারণ মাহি তন্ময়কে পার্সোনাল অনেক আগে থেকেই চেনে। সে জানে তন্ময় কীরকম। এতদিন রোদও জানে যে তন্ময় কীরকম, তবে ভেতরে ভেতরে অনেক ভয় কাজ করে নতুন করে সম্পর্কে জড়াতে। তার অতীতের অভিজ্ঞতা অনেক তিক্ত ছিল, তাই সে চায় না আবারও সেই তিক্ততা অনুভব করতে।
আজ রোদ একলা একলা একটু বেরিয়েছে, কারণ তার মনটা খুবই খারাপ ছিল। আর আজকে কোনো মিটিংও নেই, কোথাও যাওয়ারও নেই, তাই সে নিজেই বের হয়েছে। ব্যাংককের ওয়েদার একটু ভারী ভারী লাগছে, মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। রোদ যখন বের হয়েছিল তখন তন্ময়কে বলে বের হয়নি, একা একা রাস্তার ধারে হাঁটছিল সে। অন্যদিকে তন্ময় অফিসের কাজে ল্যাপটপে কিছু কাজ করছিল। একটু পরপর ঘরের বাইরে তাকাচ্ছিল ও। রোদ তো সারাদিন কাজ না থাকলে ঘরের বাইরে ঘুরঘুর করতে থাকে, তাই সে দেখছিল রোদ এদিক ওদিক আসছে কিনা। কিন্তু না, আজ রোদ তো আসছে না। কেন আসছে না? প্রথমে এই কথাটা বেশি গুরুত্ব দেয়নি তন্ময়, কারণ সে ভেবেছে হয়তো বা রোদের শরীর ভালো লাগছে না। একটু পরে তন্ময় নিজেই উঠে গিয়ে রোদের রুমে যায়। প্রথমে একটু ধাক্কা দেয়, পরে দেখে সেটা নিজে নিজেই খুলে গেছে। রোদ সব সময় নিজের রুম লক করে থাকে, তার মানে রোদ এখানেই নেই। কোথায় গেছে রোদ? এই প্রশ্নটা বারবার তন্ময়ের মাথায় ঘুরপাক করছে। থাইল্যান্ডের ওয়েদারও ভালো না। তোমার ম্যাডাম কোথায় মকবুল? আমি তো জানি না, ম্যাডাম বলেছেন যে তিনি বাইরে যাচ্ছেন। আমি বলছি ওনাকে যে আপনি গাড়ির ড্রাইভারকে সহ গাড়ি নিয়ে যান, কিন্তু তিনি না করলেন। ড্যাম ইট। এই বলে ঘরের বাইরে চলে যেতে লাগলো তন্ময়। ঘরের বাইরে গিয়ে ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট করতে। ড্রাইভারও গাড়ি স্টার্ট করে দিল। মাঝপথে তন্ময় গাড়ি থামিয়ে দিল। হঠাৎই অনেক ভারী বর্ষণ হতে লাগলো। তন্ময়ের চিন্তা আরও বেড়ে গেল। একা একা মেয়েটা এই বৃষ্টিতে জানি কোথায়। অনেক খোঁজাখুঁজির পর রাস্তার একটা মেয়েকে দেখে তন্ময়। তার কেন জানি মনে হয় এটাই রোদ। সামনে এগিয়ে দেখে আসলেই এটা রোদ। রোদ তন্ময়কে দেখে কিছুটা খুশি হয়ে যায়, কারণ সে একলা একলা পথটা ভুলে গিয়েছিল। তারপর হঠাৎই বৃষ্টি শুরু হয়, তাই আরও খারাপ লাগে ওর। তন্ময় রোদকে দেখার সাথে সাথেই দৌড়ে চলে যায় তার কাছে। রোদ ভেবেছিল তন্ময় হয়তো তাকে বকা দিবে, কেন একলা বের হয়েছে বাড়ি থেকে, তাই। তন্ময় রোদের সামনে এসেই রোদকে জড়িয়ে ধরে। রোদ তন্ময় আকস্মিক এই ঘটনায় কিছুটা অপ্রসাদিত হয়ে ওঠে। তার সাথে এমনটা হবে সে ভাবতেই পারেনি। অনেকক্ষণ পর তন্ময় রোদকে ছাড়ে। কাউকে না বলে একা একা কেন বের হয়েছিল? তুমি কি এখানকার রাস্তাঘাট চিনো? কেন বের হয়েছিলে তুমি? বাসায় আমার ভালো লাগছিল না, তাই আমি ভেবেছিলাম বাইরে একটু হাঁটলে ভালো লাগবে, তাই এসেছি। আমাকে তো বলে আসতে পারতে। আমার তখন খেয়াল ছিল না, তাই বলে আসতে পারিনি। তন্ময় আর কিছু বলল না, রোদকে গাড়িতে বসিয়ে দিল। সারাক্ষণই রোদের হাত তন্ময়ের হাতে ছিল। সে যেন বাচ্চা এইভাবেই ধরেছিল তন্ময়। বাড়িতে আসার পরপরেই তন্ময় রোদের গায়ে টাওয়াল জড়িয়ে দেয় আর মাথার চুলগুলো সুন্দর করে টাওয়াল দিয়ে মুছতে থাকে। মোছা শেষে তন্ময় রোদের নাকে একটা চুমু খেলো। তারপর শব্দ করে রোদের 2 গালে চুমু খেলো। রোদ বাধা দিল না। আজকেও তন্ময় রোদের ফ্লাইট, কালকে মাহির গায়ে হলুদ। তন্ময়ের রোদ হাতে হাত রেখে এয়ারপোর্টের ভেতরে ঢুকলো। তারপরে ইমিগ্রেশন ক্রস করে তাদের ফ্লাইটে উঠে গেল। আজকেও বিজনেস ক্লাস, আর বাকি সবার জন্য ইকোনমি। সন্ধ্যা 7টা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হলো 2 জন। সাথে ছিল তাদের ম্যানেজার। আজকে রোদকে নিতে রোদের বাবা এসেছিল। তারপর তন্ময়কে বিদায় দিয়ে রোদ চলে যায় তার বাবার সাথে। বাসায় আসতেই রোদের বাবা রোদকে নিজের কাছে ডাকে। রোদমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বাবা, বলো। এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো কান খুলে ভালোভাবে শুনবি। রোদ ভাবছে কি এমন কথা যেটা আমাকে এত ভালোভাবে শুনতে বলছে। জি ঠিক আছে বাবা, বলো। কালকে মাহির গায়ে হলুদের সাথে তোমারও গায়ে হলুদ হবে। পরশুদিন মাহির বিয়ের সাথে তোমারও বিয়ে হবে, মানে এক কথায় তোমার বিয়ে হচ্ছে। কেন? কার সাথে? আর এখনই কেন? আমিও তোমাকে বলছিলাম না যে আমি যে সিদ্ধান্ত নেব একান্তই তোমার ভালোর জন্য। তন্ময়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। আশা করছি তোমরা সুখে থাকবে। তন্ময় ছেলেটা অনেক ভালো, ও নিজেই এই প্রস্তাবটা দিয়েছে। আর শপিং এর চিন্তা করো না, ও আগে থেকে এগুলোর ব্যবস্থা করে রেখেছে। আর আমি তোমার থেকে চাচ্ছি যে তুমি যাতে এই বিয়েটা করো। তোমার ভালো হবে এই বিয়ে করলে। ছেলেটাকে আমি অনেক আগে থেকেই চিনি। আমি অন্তত এই কথা বলতে পারি যে তুমি ওর সাথে ভালো থাকবে। তোমরা যেহেতু আগে থেকেই ঠিক করে রেখেছো, তখন আমি আর কি বলবো। আমি বিয়ে করতে রাজি। এই বলে রোদ সেখান থেকে উঠে চলে যায়। আলহামদুলিল্লাহ, যাক মেয়েটা রাজি হয়েছে। এবার যদি সে সুখে থাকে আর কি।
তন্ময় ছেলেটা সব দিক থেকে পারফেক্ট, তাই কোনো চিন্তা করার বিষয় নেই এই ব্যাপারে। আজ রোদ আর মাহির গায়ে হলুদ। আত্মীয় স্বজন সবাই তাদের এক এক করে গায়ে হলুদ ছোঁয়াচ্ছে। রোদের যদিও এতে কোনো ইন্টারেস্ট নেই, তারপরও মা বাবার খুশির খাতিরে এগুলো করতে হচ্ছে। সে তো এই বিয়েটাও মা বাবার খাতিরেই করছে, কিন্তু তার ভিতরে তন্ময়ের জন্য কিছুটা ফিলিংস আছে যা সে কাউকেই দেখায়নি। গায়ে হলুদ শেষে রোদ আর মাহি দুজনেই নিজেদের রুমে চলে যায়। আমি জানি রোদ, তোর এই বিয়েতে অতটাও মত নেই, কিন্তু মা বাবার জন্য তুই এটা করছিস। দেখ রোদ, তন্ময় ভাইয়া কিন্তু আসলেই অনেক ভালো, তাই তুই চিন্তা করিস না এত বেশি। আমি চিন্তা করছিও না। লাইফ আমাকে কত দিকে যে নিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। মাই লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। লাইক কখন আমার সাথে কি হচ্ছে আমি নিজেও সেটা বুঝতে পারছি না। তাই এখন যা হচ্ছে তাই মেনে নিচ্ছি। আমার হাতে তো আর কিছু নেই। এই বলে রোদ সোজা ওয়াশরুমে চলে যায়। আজ রোদ ও মাহি, তন্ময় ও তানভীরের বিয়ে। 3 কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। মাহি তো সুন্দর করে কবুল বলে দেয়, কিন্তু রোদের জন্য একটু বেগ পোহাতে হয় কাজের, মানে সে চুপ করে থাকে। তারপর লাস্টে তার বাবা বলার পর সে কবুল বলে। বিয়ে শেষে এখন বিদায়ের পালা। মাহি তো অঝরে কাঁদতে থাকে, কিন্তু রোদ সে পাথরের ন্যায় চুপ করে থাকে। তার চোখ দিয়ে এক ফোঁটাও পানি পড়ে না। সে যে জিনিসটা তন্ময় খেয়াল করে, দুটো গাড়িতে দুটো নিউল ওয়েট কাপল, একটা গাড়িতে তন্ময় ও রোদ ও আরেকটা গাড়িতে তানভীর ও মাহি। আরে ভাই, এবার কান্না থামাও। তুমি কি বুঝবে এগুলো? আচ্ছা, আমরা 2 দিন পরেই হানিমুনে যাচ্ছি, এবার তো খুশি? কোথায় যাচ্ছি? মালদ্বীপ। কয়দিন থাকবো? যতদিন আমার কুইন থাকতে চাই ততদিন। মাহির কান্না আস্তে আস্তে কমে যায়, বলতে গেলে থেমে যায়। অন্যদিকে গাড়িতে কেউই কারোর সাথে কথা বলে না, তন্ময় ও রোদ। তন্ময় একটু কথা বলতে চেয়েছিল, কিন্তু রোদের এমন পাথরের ন্যায় অবস্থা দেখে আর কথা বলে নাই ও। তারপর তাদের গাড়ি এসে থামলো তন্ময়ের বাড়ির সামনে। তন্ময়ের কিছু কাজিন সিস্টার এসে রোদকে তন্ময়ের রুমে নিয়ে যায়। তারপর সবাই সেই রুম থেকে বের হয়ে যায়। রোদ গিয়ে তন্ময়ের রুমের বারান্দায় দাঁড়ায়। তার কাছে বারান্দাটা অনেক ভালো লাগে। হঠাৎ করেই রোদ নিজের কোমরে একটা স্পর্শ অনুভব করে। রোদের বুঝতে বাকি রইল না এই স্পর্শটা কার। তুমি হয়তো বা এই বিয়েতে খুশি না, কিন্তু এখন বিয়েটা তো হয়ে গেছে। এখন তুমি চাইলেও এখান থেকে, মানে আমার কাছ থেকে কোথাও যেতে পারবে না। আমি আগে থেকেই তোমার বাবা, মানে এখন আমার শ্বশুর মশাইকে বলে রেখেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি ভাবতেও পারিনি তিনি এত সহজে রাজি হয়ে যাবেন। তারপর আমি তোমাকে প্রপোজ করি। তুমি তো বলেছিলে যে সময় লাগবে, কিন্তু এরপর আর কিছুই বলনি। রোদ পিছন ফিরে বলে, এখন যদি বলি? এখন তোমার আমাকে না পছন্দ হলেও আমার সাথেই থাকতে হবে, কারণ আমি তো কোনো ডিভোর্স দিব না। আমি সারা জীবনই তোমার সাথে থাকবো, আর তোমাকেও আমার সঙ্গে থাকতে হবে। আগে আমার কথাটা শুনবেন? আচ্ছা বলো, আমাকে না ভালোবাসলেও তোমাকে থাকতেই হবে, তারপরও বলো। আমি তো সেই দিনই ডিসাইড করে ফেলেছিলাম যে আমি আপনাকেই বিয়ে করব। যেদিন আপনি আমাকে ওই বৃষ্টির ভেতর থেকে নিয়ে যান সেই দিন আমি বলেছিলাম নিজেকে যে লাইফকে আরেকবার চান্স দেওয়া যাক। ও তাই বুঝি। তাহলে ম্যাডাম, আপনি এরকম রাগ করে বসেছিলেন কেন? কারণ আমি চাইনি এত তাড়াতাড়ি বিয়ে হোক। আমি চেয়েছিলাম আর একটু দেরি করে বিয়ে হোক, আরো কয়েকদিন আপনাকে জ্বালাই। তাহলে ম্যাডামের মাথায় এত কিছু চলতো? এরপর তন্ময় আর কোনো কথা না বলে রোদকে কোলে তুলে ঘরের ভিতরে বেডের উপরে শুয়ে দিল। তারপর নিচে ঠোঁটের সাথে রোদের ঠোঁট মিলিয়ে দিল। এক ভালোবাসার রাতের সাহায্যে তাদের পূর্ণতা শুরু হলো।